নমস্কার, প্রাণীর কবি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনারা ধারাবাহিকভাবে গোড়া উপন্যাস শুনছেন। বিশেষ কাজে আমি ব্যস্ত থাকায় উপন্যাসের এই পর্ব দিতে একটু দেরি হলো, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। যারা গোড়া উপন্যাসটি এখনো শোনেননি, আগের অধ্যায়গুলো তাদের শোনার জন্য আমি অনুরোধ করছি। আজকে আমি 52তম অধ্যায় থেকে আপনাদের পাঠ করে শোনাবো। এর আগের অধ্যায়তে আপনারা জেনেছেন ললিতা এবং বিনয়কে নিয়ে ব্রাহ্ম সমাজের বাড়ি বাড়ি গিয়ে হারানবাবু নানা রকম কথা রটনা করে আসছে। সেই কারণে পরেশবাবুর পরিবার, সুচরিতা, গোড়ার মা, আনন্দময়ী সবার মনে নানা রকম দ্বিধা দ্বন্দ্ব দেখা দিচ্ছে। এই অবস্থাতেই শুরু হচ্ছে 52তম অধ্যায়। পরেশবাবুর বাড়িতে বিনয় এসেছেন। এমন সময় কথাবার্তা হচ্ছে। পরেশবাবু কহিলেন, বিনয়, তুমি ললিতাকে একটা সংকট থেকে উদ্ধার করবার জন্য একটা দুঃসাহসিক কাজ করবে, এরকম আমি ইচ্ছে করিনি। সমাজের আলোচনার বেশি মূল্য নেই। আজ জানিয়ে গোলমাল চলছে, দুদিন বাদে তা কারো মনে থাকবে না। ললিতার প্রতি কর্তব্য করিবার জন্যই যে বিনয় কোমর বাঁধিয়া আসিয়াছিল, সে বিষয়ে বিনয়ের মনে সন্দেহ মাত্র ছিল না। সে জানিত এইরূপ বিবাহে সমাজের অসুবিধা ঘটিবে এবং তাহার চেয়েও বেশি গোরা বড়ই রাগ করিবে। কিন্তু কেবল কর্তব্য বুদ্ধির দোহাই দিয়া এই সকল অপ্রিয় কল্পনাকে সে মন হইতে খেদাইয়া রাখিয়াছিল। এমন সময় পরেশবাবু হঠাৎ যখন সে কর্তব্য বুদ্ধিকে একেবারে বরখাস্ত করিতে চাহিলেন, তখন বিনয় তাহাকে ছাড়িতে চাহিল না। সে কহিল, আপনাদের স্নেহঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমাকে উপলক্ষ করে আপনাদের পরিবারে দুদিনের জন্যও যদি লেশমাত্র অশান্তি ঘটে, তবে সেও আমার পক্ষে অসহ্য। পরেশবাবু কহিলেন, বিনয়, তুমি আমার কথাটা ঠিক বুঝতে পারছো না। আমাদের প্রতি তোমার যে শ্রদ্ধা আছে, তাতে আমি খুব খুশি হয়েছি। কিন্তু সেই শ্রদ্ধার কর্তব্য শোধ করবার জন্যই যে তুমি আমার কন্যাকে বিবাহ করতে প্রস্তুত হয়েছো, এটা আমার কন্যার পক্ষে শ্রদ্ধেয় নয়। সেই জন্যই আমি তোমাকে বলছিলাম যে সংকট এমন গুরুতর নয় যে এর জন্য তোমার কিছুমাত্র ত্যাগ স্বীকার করবার প্রয়োজন আছে। যাক, বিনয় কর্তব্য দায়ী হইতে মুক্তি পাইল। কিন্তু খাঁচার দ্বার খোলা পাইলে পাখি যেমন ঝটপট করিয়া উড়িয়া যায়, কেমন করিয়া তাহার মন তো নিষ্কৃতির অবারিত পথে দৌড় দিল না। এখনো সে নড়িতে চায় না। কর্তব্য বুদ্ধিকে উপলক্ষ করিয়া সে যে অনেক দিনের সংযমের বাঁধকে অনাবশ্যক বলিয়া ভাঙিয়া দিয়া বসিয়া আছে। মন আগে যেখানে ভয়ে ভয়ে পা বাড়াইত এবং অপরাধীর মতো সসংকোচে ফিরিয়া আসিত, সেখানে সে যে ঘর জুড়িয়া বসিয়া লঙ্কা ভাগ করিয়া লইয়াছে। এখন তাহাকে ফেরানো কঠিন। যে কর্তব্য বুদ্ধি তাহাকে হাতে ধরিয়া এই জায়গাটাতে আনিয়াছে, সে যখন বলিতেছে আর দরকার নাই, চলো ভাই ফিরি, মন বলে, তোমার না দরকার থাকে তুমি ফেরো, আমি এখানেই রহিয়া গেলাম। পরে যখন কোথাও কোনো আড়াল রাখিয়া দিলেন না, তখন বিনয় বলিয়া উঠিল, আমি যে কর্তব্যের অনুরোধে একটা কষ্ট স্বীকার করতে যাচ্ছি, এমন কথা মনেও করবেন না। আপনারা যদি সম্মতি দেন, তবে আমার পক্ষে এমন সৌভাগ্য আর কিছুই হতে পারে না। কেবল আমার ভয় হয় পাছে। সত্যপ্রিয় পরেশবাবু সসংকোচে কহিলেন, তুমি যা ভয় করছো তার কোনো হেতু নেই। আমি সুচরিতার কাছ থেকে শুনেছি ললিতার মন তোমার প্রতি বিমুখ নয়। বিনয়ের মনের মধ্যে একটা আনন্দের বিদ্যুৎ খেলিয়া গেল। ললিতার মনের একটি গূঢ় কথা সুচরিতার কাছে ব্যক্ত হইয়াছে। কবে ব্যক্ত হইল, কেমন করিয়া ব্যক্ত হইল? দুই সখীর কাছে এই যে আভাসে অনুমানে একটা জানাজানি হইয়াছে, ইহার সুতীব্র রহস্যময় সুখ বিনয়কে যেন বিদ্ধ করিতে লাগিল। বিনয় বলিয়া উঠিল, আমাকে যদি আপনারা যোগ্য মনে করেন, তবে তার চেয়ে আনন্দের কথা আমার পক্ষে আর কিছুই হতে পারে না। পরেশবাবু কহিলেন, তুমি একটু অপেক্ষা করো, আমি একবার উপর থেকে আসি। তিনি বরদা সুন্দরীর মত লইতে উপরে গেলেন। বরদা সুন্দরী কহিলেন, বিনয়কে তো দীক্ষা নিতে হবে। পরেশবাবু কহিলেন,
তা নিতে হবে বই কি। বরদা সুন্দরী কহিলেন, সেটা আগে ঠিক করো, বিনয়কে এখনই এখানে ডাকাও। বিনয় উপরে আসিলে বরদা সুন্দরী কহিলেন, তাহলে দীক্ষার দিন তো একটা ঠিক করতে হয়। বিনয় কহিল, দীক্ষার কি দরকার আছে? বরদা সুন্দরী কহিলেন, দরকার নেই বলো কি? নইলে ব্রাহ্ম সমাজে তোমার বিয়ে হবে কি করে? বিনয় চুপ করিয়া মাথা হেঁট করিয়া বসে রইল। বিনয় তাহার ঘরে বিবাহ করিতে সম্মত হইয়াছে শুনিয়াই পরেশবাবু ধরিয়া লইয়াছিলেন যে সে দীক্ষা গ্রহণ করিয়া ব্রাহ্ম সমাজে প্রবেশ করিবে। বিনয় কহিল, ব্রাহ্ম সমাজের ধর্ম মতের প্রতি আমার তো শ্রদ্ধা আছে এবং এ পর্যন্ত আমার ব্যবহারেও তার অন্যথা হয়নি, তবে কি বিশেষভাবে দীক্ষা নেবার দরকার আছে? বরদা সুন্দরী কহিলেন, যদি মতেই মিল থাকে তবে দীক্ষা নিতে ক্ষতি কি? বিনয় কহিল, আমি যে হিন্দু সমাজের কেউ নই এ কথা বলা আমার পক্ষে অসম্ভব। বরদা সুন্দরী কহিলেন, তাহলে এ কথা নিয়ে আলোচনা করাই আপনার অন্যায় হয়েছে। আপনি কি আমাদের উপকার করবার জন্য দয়া করে আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছেন? বিনয় অত্যন্ত আঘাত পাইল, দেখিল তাহার প্রস্তাবটা ইহাদের পক্ষে সত্যই অপমানজনক হইয়া উঠিয়াছে। কিছুকাল হইল সিভিল বিবাহের আইন পাশ হইয়া গেছে। সেই সময়ে গোরা ও বিনয় কাগজে ওই আইনের বিরুদ্ধে তীব্রভাবে আলোচনা করিয়াছে। আজ সেই সিভিল বিবাহ স্বীকার করিয়া বিনয় নিজেকে হিন্দু নয় বলিয়া ঘোষণা করিবে, এও তো বড় শক্ত কথা। বিনয় হিন্দু সমাজে থাকিয়া ললিতাকে বিবাহ করিবে এ প্রস্তাব পরেশের মনের মধ্যে গ্রহণ করিতে পারিলেন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বিনয় উঠিয়া দাঁড়াইল এবং আমাকে মাফ করবেন, আমি আর অপরাধ বাড়াবো না বলিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। সিঁড়ির কাছে আসিয়া দেখিল সম্মুখের বারান্দার এক কোণে একটি ছোট ডেস্ক লইয়া ললিতা একলা বসিয়া চিঠি লিখিতেছে। পায়ের শব্দে চোখ তুলিয়া ললিতা বিনয়ের মুখের দিকে চাহিল। সেই তাহার ক্ষণকালের দৃষ্টিটুকু বিনয়ের সমস্ত চিত্তকে এক মুহূর্তে মথিত করিয়া তুলিল। বিনয়ের সঙ্গে তো ললিতার নূতন পরিচয় নয়, কতবার সে তাহার মুখের দিকে চোখ তুলিয়াছে, কিন্তু আজ তাহার দৃষ্টির মধ্যে কি যেন এক রহস্য প্রকাশ পাইল। সুচরিতা ললিতার একটি মনের কথা জানিয়াছে, সেই মনের কথাটি আজ ললিতার কালো চোখের পল্লবের ছায়ায় করুণায় ভরিয়া উঠিয়া একখানি সজল স্নিগ্ধ মেঘের মতো বিনয়ের চোখে দেখা দিল। বিনয়েরও এক মুহূর্তের চাহনিতে তাহার হৃদয়ের বেদনা বিদ্যুতের মতো ছুটিয়া গেল। সে ললিতাকে নমস্কার করিয়া বিনা সম্ভাষণে সিঁড়ি দিয়া নামিয়া চলিয়া গেল। ৫৩তম অধ্যায়। গোরা জেল হইতে বাহির হইয়াই দেখিল পরেশবাবু এবং বিনয় দ্বারের বাহিরে তাহার জন্য অপেক্ষা করিতেছেন। ১ মাস কিছু দীর্ঘকাল নয়। ১ মাসের চেয়ে বেশি দিন গোরা আত্মীয় বন্ধুদের নিকট হইতে বিচ্ছিন্ন হইয়া ভ্রমণ করিয়াছে, কিন্তু জেলের ১ মাস বিচ্ছেদ হইতে বাহির হইয়াই সে যখন পরেশ ও বিনয়কে দেখিল তখন তাহার মনে হইল যেন পুরাতন বন্ধু বান্ধবের পরিচিত সংসারে সে পুনর্জন্ম লাভ করিয়াছে। সেই রাজপথে খোলা আকাশের নিচে প্রভাতের আলোকে পরেশের শান্ত স্নেহপূর্ণ স্বভাব সৌম্য মুখ দেখিয়া সে যেমন ভক্তির আনন্দে তাহার পায়ের ধুলা লইল, এমন আর কোনোদিনও করে নাই। পরেশ তাহার সঙ্গে কোলাকুলি করিলেন। বিনয়ের হাত ধরিয়া গোরা হাসিয়া কহিল, বিনয়, স্কুল থেকে আরম্ভ করে একসঙ্গেই তোমার সঙ্গে সমস্ত শিক্ষা লাভ করে এসেছি, কিন্তু এই বিদ্যালয়টাতে তোমার চেয়ে ফাঁকি দিয়ে এগিয়ে নিয়েছি। বিনয় হাসিতেও পারিল না, কোনো কথাও বলিতে পারিল না। জেলখানার দুঃখ রহস্যের ভিতর দিয়া তাহার বন্ধু তাহার কাছে বন্ধুর চেয়ে আরো যেন অনেক বড় হইয়া বাহির হইয়াছে। গভীর সম্ভ্রমে সে চুপ করিয়া রইল। গোরা জিজ্ঞাসা করিল, মা কেমন আছেন? পরেশবাবু কহিলেন, এসো বাবা, তোমার জন্য গাড়ি অপেক্ষা করছে। তিনজনে যখন গাড়িতে উঠিতে যাইবেন এমন সময় হাঁপাইতে হাঁপাইতে অবিনাশ আসিয়া উপস্থিত হইল, তাহার পিছনে ছেলের দল। অবিনাশকে দেখিয়াই গোরা তাড়াতাড়ি গাড়িতে উঠিয়া পড়িবার উপক্রম করিল, কিন্তু তৎপূর্বেই সে আসিয়া পথ রোধ করিয়া কহিল, গৌরমোহন বাবু, একটু দাঁড়ান।
বলিতে বলিতেই ছেলেরা চিৎকার শব্দে গান ধরিল। দুঃখ নিশিথিনী হলো আজি ভোর, কাটিল কাটিল অধীনতা ডোর। গোরার মুখ লাল হইয়া উঠিল। সে তাহার বজ্রস্বরে গর্জন করিয়া কহিল, চুপ করো। ছেলেরা বিস্মিত হইয়া চুপ করিয়া রহিল। গোরা কহিল, অবিনাশ, এ সমস্ত ব্যাপার কি হচ্ছে? অবিনাশ তাহার শালের ভিতর হইতে কলা পাতায় মোড়া একটা কুন্দ ফুলের মোটা গোড়েমালা বাহির করিল এবং অনুবর্তী একটি অল্প বয়স্ক ছেলে একখানি সোনার জলে ছাপানো কাগজ হইতে মিহি সুরে দম দেওয়া আর্গিনের মতো দ্রুত বেগে কারামুক্তির অভিনন্দন করিয়া যাইতে আরম্ভ করিল। অবিনাশের মালা সবলে প্রত্যাখ্যান করিয়া গোরা অবরুদ্ধ ক্রোধের কণ্ঠে কহিল, এখন বুঝি তোমাদের অভিনয় শুরু হলো? আজ রাস্তার ধারে আমাকে তোমাদের যাত্রা দলে সংসা দেবার জন্য বুঝি এই 1 মাস ধরে মহড়া দিচ্ছিলে? অনেক দিন হইতে অবিনাশ এই প্ল্যান করিয়াছিল। সে ভাবিয়াছিল ভারী একটা তাক লাগাইয়া দিবে। আমরা যে সময়ের কথা বলিতেছি তখন এরূপ উপদ্রব প্রচলিত ছিল না। অবিনাশ বিনয়কেও যন্ত্রণার মধ্যে লয় নাই। এই অপূর্ব ব্যাপারে সমস্ত বাহাদুরি সে নিজেই লইবে বলিয়া লুব্ধ হইয়াছিল। এমনকি খবরের কাগজের জন্য ইহার বিবরণ সে নিজেই লিখিয়া ঠিক করিয়া রাখিয়াছিল। ফিরিয়া গিয়াই তাহার 2-1 ফাঁক পূরণ করিয়া পাঠাইয়া দিবে, এই স্থির করিয়াছিল। গোরার তিরস্কারে অবিনাশ ক্ষুব্ধ হইয়া কহিল, আপনি অন্যায় করছেন। আপনি কারাবাসে যে দুঃখ ভোগ করেছেন আমরা তার চেয়ে কিছুমাত্র কম সহ্য করিনি। এই 1 মাস কাল প্রতি মুহূর্তে তুষানলে আমাদের বক্ষের পঞ্জর দগ্ধ হয়েছে। গোরা কহিল, ভুল করছো অবিনাশ। একটু তাকিয়ে দেখলেই দেখতে পাবে তুষগুলো এখনো সমস্তই গোটা আছে। বক্ষের পঞ্জরেও মারাত্মক রকম লোকসান হয়নি। অবিনাশ দমিল না, কহিল, রাজপুরুষ আপনার অপমান করেছে, কিন্তু আজ সমস্ত ভারত ভূমির মুখপাত্র হয়ে আমরা এই সম্মানের মাল্য দেব আপনাকে। গোরা বলিয়া উঠিল, আর তো সহ্য করা যায় না। অবিনাশও তাহার দলকে একপাশে সরাইয়া দিয়া গোরা কহিল, পরেশবাবু গাড়িতে উঠুন। পরেশবাবু গাড়িতে উঠিতে গাড়ি ছাড়িয়া দিল। গোরা ও বিনয় তাহার অনুসরণ করিল। স্টিমার যোগে যাত্রা করিয়া পরদিন প্রাতকালে গোরা বাড়ি আসিয়া পৌঁছিল। দেখিল বাহির বাড়িতে তাহার দলের বিস্তর লোক জটলা করিতেছে। কোন ক্রমে তাদের হাত হইতে নিষ্কৃতি লইয়া গোরা অন্তঃপুরে আনন্দময়ীর কাছে গিয়ে উপস্থিত হইল। তিনি আজ সকাল সকাল স্নান সারিয়া প্রস্তুত হইয়া বসিয়াছিলেন। গোরা আসিয়া তাহার পায়ে পড়িয়া প্রণাম করিতেই আনন্দময়ীর 2 চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। এতদিন যে অশ্রু তিনি অবরুদ্ধ রাখিয়াছিলেন আজ আর কোনো মতেই তাহা বাধা মানিল না। কৃষ্ণদয়াল গঙ্গা স্নান করিয়া ফিরিয়া আসিতেই গোরা তাহার সহিত দেখা করিল। দূর হইতেই তাহাকে প্রণাম করিল, তাহার পাদ স্পর্শ করিল না। কৃষ্ণদয়াল সসংকোচে দূরে আসনে বসিলেন। গোরা কহিল, বাবা, আমি একটা প্রায়শ্চিত্ত করতে চাই। কৃষ্ণদয়াল কহিল, তার তো কোনো প্রয়োজন দেখি নেই। গোরা কহিল, জেলে আমি কোনো কষ্ট গণ্যই করিনি, কেবল নিজেকে অত্যন্ত অসুচি বলে মনে হতো। সেই গ্লানি এখনো আমার যায়নি, প্রায়শ্চিত্ত করতেই হবে। কৃষ্ণদয়াল ব্যস্ত হইয়া কহিলেন, না না না, তোমার অত বাড়াবাড়ি করতে হবে না। গোরা কহিল, আচ্ছা, আমি না হয় এর সম্বন্ধে পণ্ডিতদের মত নেব। কৃষ্ণদয়াল কহিলেন, কোনো পণ্ডিতের মত নিতে হবে না, আমি তোমাকে বিধিন দিচ্ছি, তোমার প্রায়শ্চিত্তের কোনো প্রয়োজন নেই। কৃষ্ণদয়ালের মতো অমন আচার শুচিবায়ুগ্রস্ত লোক গোরার পক্ষে কোনো প্রকার নিয়ম সংযম যে কেন স্বীকার করিতে চান না, শুধু স্বীকার করেন না তাহা নয়, একেবারে তাহার বিরুদ্ধে জেদ ধরিয়া বসেন। আজ পর্যন্ত গোরা তাহার কোনো অর্থই বুঝিতে পারে নাই। আনন্দময়ী আজ ভোজনস্থলে গোরার পাশেই বিনয়ের পাত করিয়াছিলেন। গোরা কহিল, মা, বিনয়ের আসনটা একটু তফাৎ করে দাও। আনন্দময়ী আশ্চর্য হইয়া কহিলেন, কেন, বিনয়ের অপরাধ কি হলো? গোরা কহিল, বিনয়ের কিছু হয়নি, আমারই হয়েছে, আমি অশুদ্ধ আছি। আনন্দময়ী কহিলেন, তা হোক, বিনয় অত শুদ্ধাশুদ্ধ মানে না। গোরা কহিল, বিনয় মানে না, আমি মানি। আহারের পর 2 বন্ধু যখন তাহাদের উপরের তলে নিভৃত ঘরে গিয়া বসিল,
তখন তাহারা কেহ কোনো কথা খুঁজিয়া পাইল না। এই 1 মাসের মধ্যে বিনয়ের কাছে যে একটিমাত্র কথা সকলের চেয়ে বড় হইয়া উঠিয়াছে, সেটা আজ কেমন করিয়া যে গোরার কাছে পারিবে তাহা সে ভাবিয়াই পাইতেছিল না। পরেশবাবুর বাড়ির লোকদের সম্বন্ধে গোরার মনেও একটা জিজ্ঞাসা জাগিতেছিল, কিন্তু সে কিছুই বলিল না। বিনয় কথাটা পারিবে বলিয়া সে অপেক্ষা করিতেছিল। অবশ্য বাড়ির মেয়েরা সকলে কেমন আছে সে কথা গোরা পরেশবাবুকে জিজ্ঞাসা করিয়াছিল, কিন্তু সে তো কেবল ভদ্রতার প্রশ্ন। তাহারা সকলে ভালো আছে এইটুকু খবরের চেয়েও আরো বিস্তারিত বিবরণ জানিবার জন্য তাহার মনের মধ্যে ঔৎসুক্য ছিল। এমন সময় মহিম ঘরের মধ্যে আসিয়া আসন গ্রহণ করিয়া সিঁড়ি ওঠার শ্রমে কিছুক্ষণ হাঁপাইয়া লইলেন। তারপরে কহিলেন, বিনয়, এতদিন তো গোরার জন্য অপেক্ষা করা গেল, এখন আর তো কোনো কথা নেই, এবার দিনক্ষণ ঠিক করে ফেলা যাক। কি বলো গোরা, বুঝেছ তো কি কথাটা হচ্ছে? গোরা কোনো কথা না বলিয়া একটুখানি হাসিল। মহিম কহিলেন, হাসছো যে? তুমি ভাবছো আজও দাদা সে কথাটা ভোলেনি? কিন্তু কন্যাটি তো স্বপ্ন নয়, স্পষ্টই দেখতে পাচ্ছি সে একটি সত্য পদার্থ, বলবার কি জো আছে? হাসি নয় গোরা, এবারে যা হয় ঠিক করে ফেলো। গোরা কহিল, ঠিক করবার কর্তা যিনি, তিনি তো স্বয়ং উপস্থিত রয়েছেন। মহিম কহিলেন, সর্বনাশ, ওর নিজেরই ঠিক নেই, উনি কি ঠিক করবেন? তুমি এসেছো, এখন তোমার উপরেই সমস্ত ভার। আজ বিনয় গম্ভীর হইয়া চুপ করিয়া রহিল। তাহার স্বভাব সিদ্ধ পরিহাসের ছলেও সে কোনো কথা বলিবার চেষ্টা করিল না। গোরা বুঝিল একটা গোল আছে। সে কহিল, নিমন্ত্রণ করতে যাবার ভার নিতে পারি, মিঠাই ফরমাস সেটাও দেবার ভার নিতে পারি, পরিবেশন করতেও রাজি আছি, কিন্তু বিনয় যে তোমার মেয়েকে বিয়ে করবেনি সে ভার আমি নিতে পারবো না। যার নির্বন্ধে সংসারে এই সমস্ত কাজ হয় তার সঙ্গে আমার বিশেষ চেনাশোনা নেই, বরাবর আমি তাকে দূর থেকেই নমস্কার করেছি। মহিম কহিলেন, তুমি দূরে থাকলেই যে তিনিও দূরে থাকেন তা মনেও করো না। হঠাৎ কবে চমক লাগাবেন কিছু বলা যায় না। তোমার সম্বন্ধে তার মতলব কি তা ঠিক বলতে পারছি নে, কিন্তু এর সম্বন্ধে ভারী গোল ঠেকছে। একলা প্রজাপতি ঠাকুরের উপরেই সব বরাদ না দিয়ে তুমি যদি নিজে উদ্যোগী না হও তাহলে হয়তো অনুতাপ করতে হবে, এ আমি বলে রাখছি। গোরা তখন কহিল, যে ভার আমার নয় সে ভার না নিয়ে অনুতাপ করতে রাজি আছি, কিন্তু নিয়ে অনুতাপ করা আমার পক্ষে শক্ত, সেইটা থেকে রক্ষা পেতে চাই। মহিম কহিলেন, ব্রাহ্মণের ছেলে জাত কুলমান সমস্ত খোয়াবে আর তুমি বসে বসে দেখবে? দেশের লোকের হিদুয়ানি রক্ষার জন্য তোমার আহার নিদ্রা বন্ধ, এদিকে নিজের পরম বন্ধুই যদি জাত ফাঁসিয়ে দিয়ে ব্রাহ্মণ ঘরে বিয়ে করে তাহলে মানুষের কাছে মুখ দেখাতে পারবে না। বিনয়, তুমি বোধহয় রাগ করছো, কিন্তু ঢের লোক তোমার অসাক্ষাতে এইসব কথা গোরাকে বলল, তারা বলবার জন্য ছটফট করছে। আমি সামনেই বলে গেল, তাতে সকল পক্ষেরই ভালো হবে। গুজবটা যদি মিথ্যাই হয় তাহলে সে কথা বললেই চুকে যাবে, যদি সত্যি হয় তাহলে বোঝাপড়া করে নাও। মহিম চলিয়া গেলেন। বিনয় তখনও কোনো কথা কহিল না। গোরা জিজ্ঞাসা করিল, কি বিনয়, ব্যাপারটা কি? বিনয় কহিল, শুধু কেবল গোটা কত খবর দিয়ে অবস্থাটা ঠিক বোঝানো ভারী শক্ত, তাই মনে করেছিলাম আস্তে আস্তে তোমাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলবো। কিন্তু পৃথিবীতে আমাদের সুবিধা মতো ধীরে সুস্থে কিছুই ঘটতে চায় না। ঘটনাগুলো শিকারী বাঘের মতো প্রথমটা ঘুড়ি মেরে নিঃশব্দে চলে, তারপর হঠাৎ এক সময় ঘাড়ের উপর লাফ দিয়ে এসে পড়ে, আবার তার সংবাদও আগুনের মতো প্রথমটা চাপা থাকে, তারপর হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে, তখন তাকে আর সামলানো যায় না। সেই জন্যই এক এক সময় মনে হয় কর্ম মাত্রই ত্যাগ করে একেবারে স্থাণু হয়ে বসে থাকাটাই মানুষের পক্ষে মুক্তি। গোরা হাসিয়া কইল, তুমি একলা স্থাণু হয়ে বসে থাকলেই বা মুক্তি কোথায়? সেই সঙ্গে জগৎ শুদ্ধ যদি স্থাণু হয়ে না ওঠে তাহলে তোমাকে স্থির থাকতে দেবে কেন? সে আরো উল্টো বিপদ হবে।
জগৎ যখন কাজ করছে তখন তুমিও যদি কাজ না করো তাহলে যে কেবলই ঠকবে। সেই জন্য এইটা দেখতে হবে ঘটনা যেন তোমার সতর্কতাকে ডিঙিয়ে না যায়। এটা না হয় যে আর সমস্তই চলছে, কেবল তুমিই প্রস্তুত নেই। বিনয় কহিল, ওই কথাটাই ঠিক, আমি প্রস্তুত থাকিনি। এবারেও আমি প্রস্তুত ছিলাম না। কোন দিক থেকে কি যে ঘটছে বুঝতেই পারিনি, কিন্তু যখন ঘটে উঠলো তখন তার দায়িত্ব তো গ্রহণ করতেই হবে। যেটা গোড়াতে না ঘটলেই ভালো ছিল, সেটাকে আজ অপ্রিয় হলেও তো অস্বীকার করা যায় না। গোড়া কহিল, ঘটনাটা কি না জেনে সেটার সম্বন্ধে তত্ত্ব আলোচনায় যোগ দেওয়া আমার পক্ষে কঠিন। বিনয় খাড়া হইয়া বসিয়া বলিয়া ফেলিল, অনিবার্য ঘটনাক্রমে ললিতার সঙ্গে আমার সম্বন্ধ এমন এক জায়গায় এসে দাঁড়িয়ে আছে যে তাকে যদি আমি বিবাহ না করি তবে চিরজীবন সমাজে তাকে অন্যায় এবং অমূলক অপমান সহ্য করতে হবে। গোরা তখন কহিল, কি রকম ব্যাপারটা দাঁড়িয়েছে শুনি। বিনয় কহিল, সে অনেক কথা, সে ক্রমে তোমাকে বলবো, কিন্তু ওটুকু তুমি মেনেই নাও। গোরা কহিল, আচ্ছা মেনেই নিচ্ছি। ও সম্বন্ধে আমার বক্তব্য এই যে ঘটনা যদি অনিবার্য হয় তার দুঃখও অনিবার্য। সমাজে যদি ললিতাকে অপমান ভোগ করতেই হয় তবে আর উপায় নেই। বিনয় কহিল, কিন্তু সেটা নিবারণ করা তো আমার হাতে আছে। গোরা তখন কহিল, যদি থাকে তো ভালো, কিন্তু গায়ের জোরে সে কথা বললে তো হবে না। অভাবে পড়লে চুরি করা, খুন করা মানুষের হাতে আছে, কিন্তু সেটা কি সত্যি? ললিতাকে বিবাহ করে তুমি ললিতার প্রতি কর্তব্য করতে চাও, কিন্তু সেইটাই কি তোমার চরম কর্তব্য? সমাজের প্রতি কর্তব্য নেই? সমাজের প্রতি কর্তব্য স্মরণ করিয়াই বিনয় ব্রাহ্ম বিবাহে সম্মত হয় নাই। সে কথা সে বলিল না। তাহার তর্ক চড়িয়া উঠিল। সে কহিল, ওই জায়গায় তোমার সঙ্গে বোধ হয় আমার মিল হবে না। আমি তো ব্যক্তির দিকে টেনে সমাজের বিরুদ্ধে কথা বলছি নে। আমি বলছি ব্যক্তি এবং সমাজ দুইয়ের উপরেই একটা ধর্ম আছে, সেইটাই উপরে সৃষ্টি রেখে চলতে হবে। যেমন ব্যক্তিকে বাঁচানোই আমার চরম কর্তব্য নয়, তেমনি সমাজকে বাঁচানো আমার চরম কর্তব্য নয়। একমাত্র ধর্মকে বাঁচানোই আমার চরম শ্রেয়। গোরা কহিল, ব্যক্তিও নেই, সমাজও নেই, অথচ ধর্ম আছে, এমন ধর্মকে আমি মানি নে। বিনয় রোগ চড়িয়া উঠিল। সে কহিল, আমি মানি, ব্যক্তি ও সমাজের ভিত্তির উপরে ধর্ম নয়, ধর্মের ভিত্তির উপরেই ব্যক্তি ও সমাজ। সমাজ যেটাকে চায় সেইটাকেই যদি ধর্ম বলে মানতে হয় তাহলে সমাজেরই মাথা খাওয়া হয়। সমাজ যদি আমার কোনো ন্যায়সঙ্গত ধর্মসঙ্গত স্বাধীনতায় বাধা দেয় তাহলে সেই অসঙ্গত বাধা লঙ্ঘন করলেই সমাজের প্রতি কর্তব্য করা হয়। ললিতাকে বিবাহ করা যদি আমার অন্যায় না হয়, এমনকি উচিত হয়, তবে সমাজ প্রতিকূল বলেই তার থেকে নিরস্ত হওয়া আমার পক্ষে অধর্ম হবে। গোরা কহিল, ন্যায় অন্যায় কি একলা তোমার মধ্যেই বদ্ধ? এই বিবাহের দ্বারা তোমার ভাবি সন্তানদের তুমি কোথায় দাঁড় করাচ্ছ সে কথা ভাববে না? বিনয় তখন কহিল, সেই রকম করে ভাবতে গিয়েই তো মানুষ সামাজিক অন্যায়কে চিরস্থায়ী করে তোলে। সাহেব মনিবের লাথি খেয়ে যে কেরানি অপমান চিরদিন বহন করে তাকে তুমি দোষ দাও কেন? সেও তো তার সন্তানের কথা ভাবে। গোরার সঙ্গে তর্কে বিনয় যেই জায়গায় আসিয়া পৌঁছিল পূর্বে সেখানে সে ছিল না। একটু আগেই সমাজের সঙ্গে বিচ্ছেদের সম্ভাবনাতেই তার সমস্ত চিত্ত সংকুচিত হইয়াছিল। এ সম্বন্ধে সে নিজের সঙ্গে কোনো প্রকার তর্ক করেনি, এবং গোরার সঙ্গে তর্ক যদি উঠিয়া না পড়িত তবে বিনয়ের মন আপন চিরন্তন সংস্কার অনুসারে উপস্থিত প্রবৃত্তির উল্টা দিকেই চলিত। কিন্তু তর্ক করিতে করিতে তাহার প্রবৃত্তি কর্তব্য বুদ্ধিকে আপনার সহায় করিয়া লইয়া প্রবল হইয়া উঠিতে লাগিল। গোরার সঙ্গে খুব তর্ক বাঁধিয়া গেল। এইরূপ আলোচনায় গোরা প্রায়ই যুক্তি প্রয়োগের দিকে যায় না, সে খুব জোরের সঙ্গে আপনার মত বলে। তেমন জোর অল্প লোকেরই দেখা যায়। এই জোরের দ্বারাই আজ সে বিনয়ের সব কথা ঠেলিয়া ভূমিষ্যাৎ করিয়া চলিবার চেষ্টা করিল।
কিন্তু আজ সে বাধা পাইতে লাগিল। যতদিন একদিকে গোরা আরেকদিকে বিনয়ের মত মাত্র ছিল, ততদিন বিনয় হার মানিয়েছে। কিন্তু আজ দুই দিকেই দুই বাস্তব মানুষ। গোরা আজ বায়ুবানের দ্বারা বায়ুবানকে ঠেকাইতেছিল না। আজ বান যেখানে আসিয়া বাজিতেছিল, সেখানে বেদনাপূর্ণ মানুষের হৃদয়। শেষকালে গোরা কহিল, আমি তোমার সঙ্গে কথা কাটাকাটি করতে চাইনি। এর মধ্যে তর্কের কথা বেশি কিছু নেই। এর মধ্যে হৃদয় দিয়ে একটা বোঝবার কথা আছে। ব্রাহ্ম মেয়েকে বিয়ে করে তুমি দেশের সর্বসাধারণের সঙ্গে নিজেকে যে পৃথক করে ফেলতে চাও, সেইটাই আমার কাছে অত্যন্ত বেদনার বিষয়। এ কাজ তুমি পারো, আমি কিছুতেই পারিনি। এইখানেই তোমাতে আমাতে প্রভেদ, জ্ঞানে নয়, বুদ্ধিতে নয়। আমার প্রেম যেখানে, তোমার প্রেম সেখানে নেই। তুমি যেখানে ছুরি মেরে নিজেকে মুক্ত করতে চাচ্ছ, সেখানে তোমার দরদ কিছুই নেই। আমার সেখানেই নারীর টান। আমি আমার ভারতবর্ষকে চাই। তাকে তুমি যত দোষ দাও, যত গাল দাও, আমি তাকেই চাই। তার চেয়ে বড় করে আমি আপনাকে কিংবা অন্য কোনো মানুষকে চাইনি। আমি লেশ মাত্র এমন কোনো কাজ করতে চাইনি যাতে আমার ভারতবর্ষের সঙ্গে চুলমাত্র বিচ্ছেদ ঘটে। বিনয় কি একটা উত্তর দিবার উপক্রম করিতে গোরা কইল, না বিনয়, তুমি বৃথা আমার সঙ্গে তর্ক করছো। সমস্ত পৃথিবী যে ভারতবর্ষকে ত্যাগ করেছে, যাকে অপমান করেছে, আমি তারই সঙ্গে এক অপমানের আসনে স্থান নিতে চাই। আমার এই জাতিভেদের ভারতবর্ষ, আমার এই কুসংস্কারের ভারতবর্ষ, আমার এই পৌত্তলিক ভারতবর্ষ, তুমি এর সঙ্গে যদি ভিন্ন হতে চাও, তবে আমার সঙ্গেও ভিন্ন হবে। এই বলিয়া গোরা উঠিয়া ঘর হইতে বাহির হইয়া ছাদে বেড়াইতে লাগিল। বিনয় চুপ করিয়া বসিয়া রইল। বেহারা আসিয়া গোরাকে খবর দিল, অনেকগুলি বাবু তাহার সঙ্গে দেখা করিবার জন্য বাহিরে অপেক্ষা করিতেছে। পলায়নের একটা উপলক্ষ পাইয়া গোরা আরাম বোধ করিল। সে চলিয়া গেল। বাহিরে আসিয়া দেখিল অন্যান্য নানা লোকের মধ্যে অবিনাশও আসিয়াছে। গোরা স্থির করিয়াছিল অবিনাশ রাগ করিয়াছে, কিন্তু রাগের কোনো লক্ষণ প্রকাশ পাইল না। সে আরো উচ্ছ্বসিত প্রশংসা বাক্যে তাহার গতকাল্যকার প্রত্যাখ্যান ব্যাপারে সকলের কাছে বর্ণনা করিতেছিল। সে কহিল, গৌরমোহন বাবুর প্রতি আমার ভক্তি অনেক বেড়ে গেছে। এতদিন আমি জানতুম উনি অসামান্য লোক, কিন্তু কাল জানতে পেরেছি উনি মহাপুরুষ। আমরা কাল ওকে সম্মান দেখাতে গিয়েছিলাম, উনি যেরকম প্রকাশ্যভাবে সেই সম্মানকে উপেক্ষা করলেন, সেরকম আজকালকার দিনে কজন লোক পারে? এ কি সাধারণ কথা? একে গোরার মন বিকল হইয়াছিল, তার উপরে অবিনাশের এই উচ্ছ্বাসে তাহার গা জ্বলিতে লাগিল। সে অসহিষ্ণু হইয়া কহিল, দেখো অবিনাশ, তোমরা ভক্তির দ্বারাই মানুষকে অপমান করো। রাস্তার ধারে আমাকে নিয়ে তোমরা সঙ্গের নাচন নাচাতে চাও, সেটা প্রত্যাখ্যান করতে পারি। এতটুকু লজ্জা শরম তোমরা আমার কাছ থেকে প্রত্যাশা করো না, একেই তোমরা বলো মহাপুরুষের লক্ষণ? আমাদের এই দেশটাকে কি তোমরা কেবলমাত্র একটা যাত্রা দল বলে ঠিক করে রেখেছো? সকলেই পেলা নেবার জন্য কেবল নেচে বেড়াচ্ছ। কেউ এতটুকু সত্যকার কাজ করছে না। সঙ্গে যোগ দিতে চাও ভালো, ঝগড়া করতে চাও সেও ভালো, কিন্তু দোহাই তোমাদের, অমন করে বাহবা দিও না। অবিনাশের ভক্তি আরো চড়িতে লাগিল। সে সহস্র মুখে উপস্থিত ব্যক্তিবর্গের মুখের দিকে চাহিয়া গোরার বাক্যগুলির চমৎকারিতার প্রতি সকলের মন আকর্ষণ করিবার ভাব দেখাইল। কহিল, আশীর্বাদ করুন, আপনার মতো ওইরকম নিষ্কাম ভাবে ভারতবর্ষের সনাতন গৌরব রক্ষার জন্য আমরা জীবন সমর্পণ করতে পারি। এই বলিয়া পায়ের ধুলা লইবার জন্য অবিনাশ হস্ত প্রসারণ করিতেই গোরা সরিয়া গেল। অবিনাশ কহিল, গৌরমোহন বাবু, আপনি তো আমাদের কাছ থেকে কোনো সম্মান নেবেন না, কিন্তু আমাদের আনন্দ দিতে বিমুখ করলেও চলবে না। আপনাকে নিয়ে একদিন আমরা সকলে মিলে আহার করব, এই আমরা পরামর্শ করেছি। এটিতে আপনাকে সম্মতি দিতেই হবে। গোরা কহিল, আমি প্রায়শ্চিত্ত না করে তোমাদের সকলের সঙ্গে খেতে বসতে পারবো না। প্রায়শ্চিত্ত? অবিনাশের দুই চক্ষু দীপ্ত হইয়া উঠিল। সে কহিল, এ কথা আমাদের কারো মনেও উদয় হয়নি, কিন্তু হিন্দু ধর্মের কোনো বিধান গৌরমোহন বাবুকে কিছুতেই এড়াতে পারবে না। সকলে কহিল, তা বেশ কথা, প্রায়শ্চিত্ত উপলক্ষেই সকলে একত্রে আহার করা যাইবে। সেদিন দেশের বড় বড় অধ্যাপক মণ্ডলীদের নিমন্ত্রণ করিতে হইবে। হিন্দু ধর্ম যে আজও কিরূপ সজীব আছে,
তাহা গৌরমোহন বাবুর এই প্রায়শ্চিত্তের নিমন্ত্রণে প্রচার হইবে। প্রায়শ্চিত্ত সভা কবে কোথায় আহুত হইবে সে প্রশ্ন উঠিল। গোরা কহিল, এ বাড়িতে সুবিধা হইবে না। একজন ভক্ত তাহার গঙ্গার ধারের বাগানে এই ক্রিয়া সম্পন্ন করবার প্রস্তাব করিল। ইহার খরচও দলের লোকে মিলিয়া বহন করিবে স্থির হইয়া গেল। বিদায় গ্রহণের সময় অবিনাশ উঠিয়া দাঁড়াইয়া বক্তৃতার ছাদে হাত নাড়াইয়া সকলকে সম্বোধন করিয়া কহিল, গৌরমোহন বাবু বিরক্ত হতে পারেন, কিন্তু আজ আমার হৃদয় যখন পরিপূর্ণ হয়ে উঠেছে তখন একথা না বলেও আমি থাকতে পারছি না। বেদ উদ্ধারের জন্য আমাদের এই পুণ্যভূমিতে অবতার জন্মগ্রহণ করেছিলেন, তেমনি হিন্দু ধর্মকে উদ্ধার করবার জন্যই আজ আমরা এই অবতারকে পেয়েছি। পৃথিবীতে কেবল আমাদের দেশেই ষড়ঋতু আছে, আমাদের এই দেশেই কালে কালে দেবতার জন্ম হয়েছে, আরো জন্ম হবে। আমরা ধন্য যে সেই সত্য আমাদের কাছে প্রমাণ হয়ে গেল। বলো ভাই, গৌরমোহনের জয়। অবিনাশের বাগ্মিতে বিচলিত হইয়া সকলে মিলিয়া গৌরমোহনের জয়ধ্বনি করিতে লাগিল। গোরা মর্মান্তিক পীড়া পাইয়া সেখান হইতে ছুটিয়া চলিয়া গেল। আজ জেলখানা হইতে মুক্তির দিনে প্রবল একটা অবসাদ গোরার মনকে আক্রমণ করিল। নূতন উৎসাহে দেশের জন্য কাজ করিবে বলিয়া গোরা জেলের অবরোধে অনেক দিন কল্পনা করিয়াছে। আজ সে নিজে কেবল এই প্রশ্ন করিতে লাগিল, হায়, আমার দেশ কোথায়? দেশ কি কেবল আমার একলার কাছে? আমার জীবনের সমস্ত সংকল্প যাহার সঙ্গে আলোচনা করিলাম সেই আমার আশৈশব বন্ধু আজ এতদিন পরে কেবল একজন স্ত্রীলোককে বিবাহ করিবার উপলক্ষে তাহার দেশের সমস্ত অতীত এবং ভবিষ্যতের সঙ্গে এক মুহূর্তে এমন নির্মমভাবে পৃথক হইতে প্রস্তুত হইল। আর যাহাদিগকে সকলে আমার দেল লোক বলে, এতদিন তাহাদিগকে এত বুঝানোর পরও তাহারা আজ এই স্থির করিল যে আমি কেবল হিঁদুয়ানি উদ্ধার করিবার জন্যই অবতার হইয়া জন্মগ্রহণ করিয়াছি। আর ভারতবর্ষ কোনোখানে স্থান পাইল না। ষড়ঋতু, ভারতবর্ষে ষড়ঋতু আছে। সেই ষড়ঋতুর ষড়যন্ত্রে যদি অবিনাশের মতো এমন ফল পাকিতে থাকে তবে 2-4টা ঋতু কম থাকিলে ক্ষতি ছিল না। বেহারা আসিয়া খবর দিল, মা গোরাকে ডাকিতেছেন। গোরা যেন হঠাৎ চমকিয়া উঠিল। সে আপনার মনে বলিয়া উঠিল, মা ডাকিতেছেন। এই খবরটাকে সে যেন একটা নূতন অর্থ দিয়া শুনিল। সে কহিল, আর যাই হোক, আমার মা আছেন এবং তিনিই আমাকে ডাকিতেছেন। তিনিই আমাকে সকলের সঙ্গে মিলাইয়া দিবেন। কারোর সঙ্গে তিনি কোনো বিচ্ছেদ রাখিবেন না। আমি দেখিব যাহারা আমার আপন তাহারা তার ঘরে বসিয়া আছে। জেলের মধ্যেও মা আমাদের ডাকিয়াছিলেন, সেখানে তাহার দেখা পাইয়াছি। জেলের বাহিরেও মা আমাকে ডাকিতেছেন, সেখানে আমি তাহাকে দেখিতে যাত্রা করিলাম। এই বলিয়া গোরা সেই শীত মধ্যাহ্নের আকাশের দিকে বাহিরে চাহিয়া দেখিল। একদিকে বিনয় ও আরেকদিকে অবিনাশের তরফ হইতে যে বিরোধের সুর উঠিয়াছিল তাহা যৎসামান্য হইয়া কাটিয়া গেল। এই মধ্যাহ্ন সূর্যের আলোকে ভারতবর্ষ যেন তাহার বাহু উদ্ঘাটিত করিয়া দিল। তাহার সমুদ্র বিস্তৃত নদী পর্বত লোকালয় গোরার চোখের সম্মুখে প্রসারিত হইয়া গেল। অনন্তের দিক হইতে একটি মুক্ত নির্মল আলোক আসিয়া এই ভারতবর্ষকে সর্বত্র যেন জ্যোতির্ময় করিয়া দেখাইল। গোরার বক্ষ ভরিয়া উঠিল, তাহার 2 চক্ষু জ্বলিতে লাগিল। তাহার মনের কোথাও লেশমাত্র নৈরাশ্য রহিল না। ভারতবর্ষের যে কাজ অন্তহীন, যে কাজের ফল বহু দূরে, তাহার জন্য তাহার প্রকৃতি আনন্দের সহিত প্রস্তুত হইল। ভারতবর্ষে যে মহিমা সে ধ্যানে দেখিয়াছে তাহাকে নিজের চোখে দেখিয়া যাইতে পারিবে না বলিয়া তাহার কিছুমাত্র ক্ষোভ রহিল না। সে মনে বারবার করিয়া বলিল, মা আমাকে ডাকিতেছেন। চলিলাম। যেখানে অন্নপূর্ণা, যেখানে জগদ্ধাত্রী বসিয়া আছেন, সে সুদূর কালেই অথচ এই নিমেষেই, সে মৃত্যুর পরপ্রান্তেই অথচ এই জীবনের মধ্যেই। সেই যে মহামহিমান্বিত ভবিষ্যৎ আজ আমার এই দিনহীন বর্তমানকে সম্পূর্ণ সার্থক করিয়া উজ্জ্বল করিয়া রহিয়াছে। আমি চলিলাম সেইখানে,
সেই অনতি দূরে, সেই অতি নিকটে মা আমাকে ডাকিতেছে। এই আনন্দের মধ্যে গোরা যেন বিনয় এবং অবিনাশের সঙ্গ পাইল। তাহারাও তাহার পর হইয়া রহিল না। আদ্যকার সমস্ত ছোট বিরোধগুলি একটা প্রকাণ্ড চরিতার্থতায় কোথায় মিলাইয়া গেল। এই আনন্দের মধ্যে গোরা যেন বিনয় এবং অবিনাশের সঙ্গ পাইল। তাহারাও তাহার পর হইয়া রহিল না। আদ্যকার সমস্ত ছোট বিরোধগুলি একটা প্রকাণ্ড চরিতার্থতায় কোথায় মিলাইয়া গেল। গোরা যখন আনন্দময়ীর ঘরের মধ্যে প্রবেশ করিল, তখন তাহার মুখ আনন্দের আভায় দীপ্যমান। তখন তাহার চক্ষু যেন সম্মুখস্থিত সমস্ত পদার্থের পশ্চাতে আরেকটি কোনো অপরূপ মূর্তি দেখিতেছে। প্রথমেই হঠাৎ আসিয়া সে যেন ভালো করিয়া চিনিতে পারিল না। ঘরে তাহার মার কাছে কে বসিয়া আছে? সুচরিতা উঠিয়া দাঁড়াইয়া গোরাকে নমস্কার করিল। গোরা কহিল, এই যে আপনি এসেছেন, বসুন। গোরা এমন করিয়া বলিল, আপনি এসেছেন, যেন সুচরিতার আসা একটা সাধারণ ঘটনার মধ্যে নয়, এ যেন একটা বিশেষ আবির্ভাব। একদিন সুচরিতার সংস্রব হইতে গোরা পলায়ন করিয়াছিল। যতদিন পর্যন্ত সে নানা কষ্ট এবং কাজ লইয়া ভ্রমণ করিতেছিল, ততদিন সুচরিতার কথা মন থেকে অনেকটা দূরে রাখিতে পারিয়াছিল। কিন্তু জেলের অবরোধের মধ্যে সুচরিতার স্মৃতিকে সে কোনো মতেই ঠেকাইয়া রাখিতে পারে নাই। এমন একদিন ছিল যখন ভারতবর্ষে যে স্ত্রীলোক আছে সে কথা গোরার মনে উদয় হয় নাই। এই সত্যটি এতকাল পরে সে সুচরিতার মধ্যে নতুন করিয়া আবিষ্কার করিল। একেবারে এক মুহূর্তে এত বড় একটা পুরাতন এবং প্রকাণ্ড কথাটাকে হঠাৎ গ্রহণ করিয়া তাহার সমগ্র বলিষ্ঠ প্রকৃতি ইহার আঘাতে কম্পিত হইয়া উঠিল। জেলের মধ্যে বাহিরের সূর্যালোক এবং মুক্ত বাতাসের জগৎ যখন তাহার মনের মধ্যে বেদনা সঞ্চার করিত, তখন সেই জগৎটিকে কেবল সে নিজের কর্মক্ষেত্র এবং কেবল সেটাকে পুরুষ সমাজ বলিয়া দেখিত না। যেমন করিয়াই সে ধ্যান করিত, বাহিরের এই সুন্দর জগৎ সংসারে সে কেবল দুটি অধিষ্ঠাত্রী দেবতার মুখ দেখিতে পাইত। সূর্য চন্দ্র তারার আলোক বিশেষ করিয়া তাহাদের মুখের উপর পড়িত। সূর্যচন্দ্র তারার আলোক বিশেষ করিয়া তাহাদের মুখের উপর পড়িত। স্নিগ্ধ নীলিমামণ্ডিত আকাশ তাহাদেরই মুখকে বেষ্টন করিয়া থাকিত। একটি মুখ তাহার আজন্ম পরিচিত মাতার, বুদ্ধিতে উদ্ভাসিত, আর একটি নম্র সুন্দর মুখের সঙ্গে তাহার নূতন পরিচয়। জেলের নিরানন্দ সংকীর্ণতার মধ্যে গোরা এই মুখের স্মৃতির সঙ্গে বিরোধ করিতে পারে নাই। এই ধ্যানের পুলকটুকু তাহার জেলখানার মধ্যে একটি গভীরতর মুক্তিকে আনিয়া দিত। জেলখানার কঠিন বন্ধন তাহার কাছে যেন ছায়াময় মিথ্যা স্বপ্নের মতো হইয়া যাইত। স্পন্দিত হৃদয়ের অতীন্দ্রিয় তরঙ্গগুলি জেলের সমস্ত প্রাচীর অবাধে ভেদ করিয়া আকাশে মিশিয়া সেখানকার পুষ্প পল্লবে হিল্লোলিত এবং সংসার কর্মক্ষেত্রে লীলায়িত হইতে থাকিত। গোরা মনে করিয়াছিল, কল্পনা মূর্তিকে ভয় করিবার কোনো কারণ নাই। এই জন্য 1 মাস কাল ইহাকে একেবারেই সে পথ ছাড়িয়া দিয়াছিল। গোরা জানিত, ভয় করিবার বিষয় কেবলমাত্র বাস্তব পদার্থ। জেল হইতে বাহির হইবা মাত্র গোরা যখন পরেশবাবুকে দেখিল, তখন তাহার মন আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিয়াছিল। সে যে কেবল পরেশবাবুকে দেখার আনন্দ তাহা নয়, তাহার সঙ্গে গোরার এই কয়দিনের সঙ্গিনী কল্পনাও যে কতটা নিজের মায়া মিশ্রিত করিয়াছিল, তাহা প্রথমটা গোরাই বুঝিতে পারে না, কিন্তু ক্রমে বুঝিল। স্টিমারে আসিতে আসিতে সে স্পষ্টই বুঝিতে পারিল, পরেশবাবু যে তাহাকে আকর্ষণ করিতেছেন, সে কেবল তাহার নিজের গুণে নয়। এতদিন পরে গোরা আবার কোমর বাঁধিল, বলিল, হার মানিব না, স্টিমারে বসিয়া আবার দূরে যাইব।
কোনো প্রকার সূক্ষ্ম বন্ধনেও সে নিজের মনকে বাঁধিতে দিবে না, এই সংকল্প মনে আঁটিল। এমন সময় বিনয়ের সঙ্গে তাহার তর্ক বাঁধিয়া গেল। বিচ্ছেদের পর বন্ধুর সঙ্গে এই প্রথম মিলনেই তর্ক এমন প্রবল হইত না, কিন্তু আজ এই তর্কের মধ্যে তাহার নিজের সঙ্গেও তর্ক ছিল। এই তর্ক উপলক্ষে নিজের প্রতিষ্ঠা ভূমিকে গোরা নিজের কাছেও স্পষ্ট করিয়া লইতেছিল। এই জন্যই গোরা আজ এত বিশেষ জোর দিয়া কথা বলিতেছিল। সেই জোরটুকুতে তাহার নিজেরই বিশেষ প্রয়োজন ছিল। যখন তাহার আজিকার এই জোর বিনয়ের মনে বিরুদ্ধ জোরকেই উত্তেজিত করিয়া দিয়াছিল, যখন সে মনে মনে গোরার কথাকে কেবলই খণ্ডন করিতেছিল, নির্বন্ধকে অন্যায় গোড়ামি বলিয়া যখন তাহার সমস্ত চিত্ত বিদ্রোহী হইয়া উঠিতেছিল, তখন বিনয় কল্পনাও করে নাই যে গোরা নিজেকেই যদি আঘাত না করিত, তবে আজ তাহার আঘাত হয়তো এত প্রবল হইত না। বিনয়ের সঙ্গে তর্কের পর গোরা ঠিক করিল, যুদ্ধক্ষেত্রের বাহিরে গেলে চলিবে না। আমি যদি নিজের প্রাণের ভয়ে বিনয়কে ফেলিয়া যাই, তবে বিনয় রক্ষা পাইবে না।